দর্শক, আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি বাংলা, ডয়েচে ভেলে সহ বিভিন্ন গণমাধ্যম, ইন্ডিয়ার গণমাধ্যমও এই খবরগুলো প্রকাশ করে ফেলেছে অলরেডি। এবং ভারতকে শর্ত জুড়ে দেয়া হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত রাজি হলে এবং অনুকূল পরিবেশ তৈরি হলে তবেই আমাদের প্রধানমন্ত্রী ভারতে সফরে যাবেন। অর্থাৎ ভারতের চোখে চোখ রেখে এখন আমরা কথা বলছি। জানি না ভারতের তরফ থেকে কি জানানো হবে, কিন্তু ভারতের গণমাধ্যম অন্য কথা বলছে। এই সিদ্ধান্ত যখন ঘোষণা করা হচ্ছে সেদিনই ভারতের গণমাধ্যম বলছে শেখ হাসিনার ব্যাপারে রাজনৈতিক, নির্বাহী কোনো দিক থেকেই কোনো সিদ্ধান্ত হবে না, সিদ্ধান্ত হবে আদালতে। তাহলে কি আমরা এই যে প্রত্যর্পণের ব্যাপারটা ভারতকে শর্ত আকারে দিচ্ছি, সেটা বুমেরাং হয়ে যাবে? কি বলছে ভারতীয় গণমাধ্যম? শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনাকে প্রধান ইস্যু করে আমরা যদি ভারত সফর থেকে বিরত থাকি, সেটা কি আমাদের জন্য শুভ কিছু বয়ে আনার বার্তা? এটা শেখ হাসিনা ইস্যু কি তাহলে একেবারে পুরোপুরি ঝুলে গেল না? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে আদালত কিভাবে শেখ হাসিনার ইস্যুর সমাধান করবে। থাকবেন, বলছিলাম আদালতের কথা। সেই আদালত কিন্তু বাংলাদেশের আদালত না, ভারতের আদালত। ভারতীয় গণমাধ্যম বলছে শেখ হাসিনা ইস্যুর সমাধান হবে এখন ভারতীয় আদালতে। এবং ভারতীয় আদালতে সমাধানের কথা যখন বলা হচ্ছে, তখন প্রত্যর্পণ চুক্তির এপিঠ ওপিঠ যদি আপনি ভালো করে পড়েন, তাহলে এটা নিশ্চিত যে ভারত আর কোনো কালেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না। এবং আদালতে সেরকম সিদ্ধান্তই হবে বলে মোটা দাগে নিশ্চিত করা যায়। কারণ প্রত্যর্পণ চুক্তিতে বহু শর্ত রয়েছে, যে শর্তে ভারতের বলার স্কোপ রয়েছে যে তাকে ফেরত দেব না। নাম্বার 1 পয়েন্ট কোনটা জানেন? নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে শেখ হাসিনার বিচার করা হচ্ছে, সেই আইসিটির ধারণাটাই বিশ্বাস করে না, সমর্থন করে না, এবং আন্তর্জাতিক পর্যায়ে এই আইসিটির ধারণার সঙ্গেই ভারত একমত নয়। সুতরাং ভারতের আদালত থেকে এটা স্পষ্ট করে বলে দেয়া হবে যে এই প্রত্যর্পণ চুক্তির যে কনসেপ্ট, সেই কনসেপ্টে এমন একটা অপশন রয়েছে যে বাংলাদেশে যে আইনে যে অপরাধে কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে, ভারতের আদালতে ভারতের আইনে যদি সেটা একইভাবে শাস্তিযোগ্য অপরাধ হয়, তবেই ভারত রাজি হবে প্রত্যর্পণ করতে। আর যদি সেটা একই রকমের আইনে একই রকমভাবে শাস্তিযোগ্য অপরাধ না হয়, তাহলে সেখানে ফেরত দেওয়ার থেকে বিরত থাকতে পারে যে কোনো দেশ, সেটা ভারত হোক বাংলাদেশ হোক। ওই একটি ইস্যুতেই ব্যাপারটা ঝামেলা পেকে যাবে এবং শেখ হাসিনাকে ফেরত পাওয়ার কোনো অপশন আর থাকবে না। তার চাইতে ভালো বোধহয় ছিল রাজনৈতিক সমাধান, কারণ এটা আইনের জটিলতায়, আইনের মারপ্যাচে থেমে যাবে। কিন্তু রাজনৈতিক সমাধান হলে অনেক কিছুই অর্জন করা হয়তো সম্ভব ছিল। রাজনৈতিক সমাধানের দিকে আমরা গেলাম না, জানি না কোন ভাবনা থেকে গেলাম না, সেটা সরকারই ভালো বুঝবে। ভারতীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বাংলা ট্রিবিউন কি বলছে দেখুন। বাংলা ট্রিবিউন বলছে, শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। ইন্ডিয়ান এক্সপ্রেস, আজকে ইন্ডিয়ান এক্সপ্রেসে এই রিপোর্টটা ছাপা হয়েছে, যেটা আমিও পড়েছি। ইন্ডিয়ান এক্সপ্রেসে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মোটা দাগে যেটা হচ্ছে যে বলা হয়েছে যে এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। ভারতীয় কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস যখন এটা নিশ্চিত করছে, তখন তারা বলছে যে আদালতে এর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা হবে এবং সেই বিচার বিশ্লেষণে এখনই বলে দেয়া যায় যে আদালত কি সিদ্ধান্ত নেবে। কারণ আদালতের সিদ্ধান্ত তো আইনের বাইরে কিংবা আইনি কাঠামোর বাইরে হতে পারে না। এখন ধরেন যে বাংলাদেশে 302 ধারায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তো কোনো মামলার বিষয়ে যদি আপনি নিশ্চিত থাকেন যে এই মামলা সাক্ষ্য প্রমাণ এমন শক্তভাবে হয়েছে যে এটা আইনের ধারাতে বলেই দিতে পারেন আপনি আদালতের আগে যে এটা মৃত্যুদণ্ড হবে, যেহেতু সাক্ষ্য প্রমাণগুলো একেবারে স্পষ্ট, তো ওই আইনের ধারার বাইরে তো জজ সাহেবেরও যাওয়ার কোনো অপশন নেই।
কারণ তিনি তো মানে সৃষ্টিকর্তা না, তিনি মানুষ এবং তিনি পরিচালিত হন সংবিধান এবং আইন দ্বারা। সংবিধান এবং আইন দ্বারা কি হতে পারে সেটা একজন সাধারণ মানুষও শতভাগ তার হুবহু ডায়লগটা বলতে না পারলেও কাছাকাছি একটা মন্তব্য করতেই পারেন। সেই কাছাকাছি মন্তব্য এটা যে যদি আদালতের মাধ্যমে এটা নিরূপণ করার সিদ্ধান্ত নেয় ভারত, তাহলে শেখ হাসিনাকে কম্বিনকালেও বাংলাদেশে ফেরত পাওয়ার আর আশা আমাদের নেই। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আমি যে তার শাস্তি মানে কার্যকর করব সেটার কোনো অপশন নেই। অপশন একটাই ছিল রাজনৈতিক সমাধান কিংবা নির্বাহী টু নির্বাহী, পিএম টু পিএম আলোচনার মাধ্যমে একটা সমঝোতা, কিন্তু সেই পথে আমরা যাচ্ছি না। এখানে বলা হচ্ছে যে এক কর্মকর্তা জানিয়েছেন শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান, তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে তীব্র আলোচনা চলছে। একই সঙ্গে সর্বোচ্চ অবস্থান থেকে সরে এসে বিষয়টির সমাধান খোঁজার কথাও বলা হয়েছে। এর আগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রহমানের হস্তান্তরের অনুরোধের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যে নির্ধারিত পদ্ধতি অনুযায়ী বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। অর্থাৎ রণধীর জয়সওয়াল বলেছিলেন যে এর আইনি ব্যাপারগুলো, খুঁটিনাটি ব্যাপারগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এবার ইন্ডিয়ান এক্সপ্রেস নিশ্চিত করছে যে ব্যাপারটা আদালতেই সমাধান করতে চায় ভারত। যখন বাংলাদেশ ভারতকে মানে শর্ত দিয়েছে যে অনুকূল পরিবেশ এবং শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারটি একমত হলেই আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, তখন ভারত থেকে খারাপ খবরই অন্তত আসছে বলে মনে হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই ভাষ্য যদি সত্য হয়, তাহলে শেখ হাসিনার এই ইস্যুতে কোনো সমাধান হচ্ছে না এবং কোনো সমঝোতাও হচ্ছে না। যার ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনাকে নাম্বার 1 ইস্যু হিসেবে দেখার ফলে আমাদের গঙ্গা চুক্তি, অতিরিক্ত জ্বালানি প্রাপ্তি, বিদ্যুৎ আমদানি, অতিরিক্ত বিদ্যুৎ আমদানি, নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি, তিস্তা প্রকল্প সব কিছুই ঝুলে যেতে পারে। তাতে কি আমাদের ক্ষতি হলো নাকি লাভ হলো জানি না, হয়তো লাভই হলো। দর্শক, আপনার কাছে কি মনে হয় লাভ কতটা করলাম আমরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। আওয়ামী লীগ সরকারের 17 বছরের অপরিকল্পিত পরিকল্পনার ফলাফল, অর্থাৎ আজকের দিনে আপনারা বাংলাদেশে যেই সংকট দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ, গ্যাস, তেল, সবকিছুর জন্য দায়ী শেখ হাসিনার সরকার। সবকিছুর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। 17 বছর ক্ষমতায় ছিল, ভুল কথা। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর 7 মাস। এর বাপ ছিল মিথ্যাবাদী, এর মা ছিল আরেক মিথ্যাবাদী, জন্ম দিয়ে গেছে আরেক মিথ্যাবাদীরে। শেখ হাসিনার সরকার 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল। এই 15 বছরে কখনো লোডশেডিং হয়েছে? হয়েছে। সেটা কয় ঘন্টা, কয় মিনিট? গ্রামে কি ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকতো না? গ্রীষ্মকালে বিদ্যুৎ থাকতো না? বুকে হাত দিয়ে বলেন, আপনারা যারা এই ভিডিও দেখবেন, যারা গ্রামে বসবাস করেন, তারা আমাকে বুকে হাত দিয়ে বলেন তো, গ্রামে বিদ্যুৎ কয় ঘন্টা থাকতো না? আমিও তো গ্রামের ছেলে, দেখেছি তো কতক্ষণ বিদ্যুৎ থাকতো, কতক্ষণ বিদ্যুৎ থাকতো না। 18 ঘন্টা কোন গ্রামে বিদ্যুৎ ছিল না, এই উদাহরণ দিতে পারবেন? ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কোন গ্রামে, যেসব গ্রাম বিদ্যুতের আওতাভুক্ত, সেখানে 18 ঘন্টা বিদ্যুৎ থাকেনি শেখ হাসিনা সরকারের শাসনামলে। 2001 থেকে 2006 জ্বালানি খাত, বিদ্যুৎ খাতটাকে লুটে পুটে চেটে খেয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তারেক রহমান। আজকে বলতেছে বাংলাদেশে বিদ্যুতের সংকট, বাংলাদেশে জ্বালানির সংকট, বাংলাদেশের সকল সংকটের জন্য দায়ী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। 2024-এর 5 আগস্টের আগে ঢাকা শহরে লোডশেডিং হয়েছিল কোথাও? ঢাকা শহর কি অন্ধকারাচ্ছন্ন ছিল কয়েক ঘন্টার জন্য? পারবেন দেখাতে? বিদ্যুৎ কিংবা গ্যাস সংকটের কারণে বাংলাদেশের কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছিল বিগত 17 বছর? লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছিল? পেট্রোল পাম্পে সারি সারি লাইন ছিল? রান্নার চুলায় গ্যাসের সংকট ছিল? এলপিজি সিলিন্ডারের দাম 2000 টাকা হয়েছিল? হারিকেন জ্বালাতে হয়েছিল? বিদ্যুতের সংকটের কারণে পুরো দেশের মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছিল? বলতে পারবেন কেউ? পারবে না দেশ চালাইতে, দোষ দেবে শেখ হাসিনার। পারবে না দেশ চালাইতে, দোষ দেবে আওয়ামী লীগের। মানে এর কাজই হচ্ছে আওয়ামী বিরোধিতা করা। রাজনীতি টিকে আছে আওয়ামী লীগের বিরোধিতা, শেখ হাসিনার বিরোধিতা, বঙ্গবন্ধুর বিরোধিতা। এর বাইরে আর কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, রাজনৈতিক কর্মযোগ্য নাই।
একটা সরকার প্রধান, একজন প্রধানমন্ত্রী কিভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে। সে বলতেছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গত 17 বছরে কোনো গ্যাস কূপ খনন করে নাই। এ না জেনে কথা বলে অথবা ইচ্ছাকৃতভাবে কথা বলে। এর আগে বললো না কুমিল্লা টিপিজেড বানাবে, দিনাজপুরে মেডিকেল কলেজ বানাবে, প্রথম মেডিকেল কলেজ, আবার ফরিদপুরে গিয়ে বলতেছে এখানে সয়াবিনের চাষ হয়। মানে ও তো জানে না রে ভাই, ও তো দেশ সম্পর্কে ওর কোনো আইডিয়া নাই। একটা ইন্টার পাস কুখাদ্য অখাদ্য আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, অশিক্ষিত মা ছিল 8 পাস, পিতা ছিল 10 পাস, এসএসসি পাস, এরপর সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। তার পুত্র কোন রকম টেনে টুনে ইন্টারমিডিয়েট পাস করছে। ওর কাছ থেকে আর কি প্রত্যাশা করবে বাংলাদেশের মানুষ? অথচ তাদের যে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান তারা বলতেছে আওয়ামী লীগ 1.5 দশকে গ্যাস কূপ খনন করেছে 155টি। আমি আর উদাহরণ না দিলাম, এই উদাহরণগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। ও বলতেছে 17 বছরে আওয়ামী লীগ সরকার একটা গ্যাস কূপ খনন করে নাই, অথচ ফ্যাক্ট চেকার বলতেছে আওয়ামী লীগ 17 বছরে 155টি গ্যাস কূপ খনন করেছে। এই 155টি গ্যাস কূপ কি ওর হাদির ভিতরে ঢুকায় রাখছিল আওয়ামী লীগ, নাকি এখন ওর হাদির ভিতরে, নাকি ওর পরিবারের কারোর হাদির ভিতরে ঢুকায় রাখছে এই গ্যাস কূপ গুলা? এত বড় মিথ্যুক বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাবা যায়? মিথ্যাচারের সীমা অতিক্রম করে ফেলতেছে এই তারেক। অর্থমন্ত্রী বলতেছে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট সারিয়ে উঠতে 2 বছর সময় লাগবে। আমির মোহাম্মদ খসরু, 2 বছর বাংলাদেশের মানুষ তোমাদেরকে ক্ষমতায় রাখবে? বাংলাদেশের মানুষ 7 দিন যদি অন্ধকারে থাকে টানা, যদি গ্যাস সম্পূর্ণভাবে না পায়, ক্ষমতায় রাখবে তোমাদেরকে? কি মনে করেছো বাংলাদেশের মানুষ মূর্খ? না, ভারতের কাছ থেকে সহায়তা চাইবা না, ভারত আর দেবে না। এই যে গঙ্গা চুক্তি এবছর শেষ হবে, মেয়াদ বাড়ানো হবে না, চুক্তি পুনর্বিবেচনাও করা হবে না। বলতে পারো তোমরা আন্তর্জাতিক আদালতে মামলা করবা, করো। সিন্ধু নদের পানি বন্টন নিয়ে তো পাকিস্তানও মামলা করছে, পাইছে পানি, দিছে ভারতবর্ষ। এইসব মামলা আন্তর্জাতিক পরাশক্তিরা কেউ মানে না। চীন, রাশিয়া, ভারত, ইউএসএ এইসব মামলাকে তারা হাতের তালুতে এমনি চাপ দিয়ে ডলা দেয়, বোঝো নাই? গঙ্গা পানি বন্টন চুক্তি যদি নবায়ন না হয়, সামনে বর্ষাকাল আসবে, ডুবাই দিবে, এরপর গ্রীষ্মকাল আসবে, খরায় ফেটে যাবে উত্তরবঙ্গের সব ফসলি জমি, দুর্ভিক্ষ লাগবে না তো টেনে নিয়ে আসতেছে। এই তারেকের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, মিথ্যাচার বাংলাদেশের মানুষের কপালে শনির দশা ডেকে আনতেছে। বাংলাদেশের মানুষের দুর্ভিক্ষ মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর বিধ্বস্ত ছিল, বিপর্যস্ত ছিল, রিজার্ভ ছিল না। সেই দেশে পশ্চিমাদের চক্রান্তের কারণে, পাকিস্তানের চক্রান্তের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, যার জন্য বঙ্গবন্ধুকে স্বৈর শাসক বলা হয়, ব্যর্থ শাসক বলা হয়। তোমাদের আব্বা হুজুর তারেক রহমান একটা স্থিতিশীল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইউনূস 2 বছর চালিয়েছে। ইউনূসও তো এরকম বিপর্যস্ত হয় নাই। ইউনূসের আমলেও তো এত লোডশেডিং ছিল না। ইউনূসের আমলে গ্যাসের দাম এতটা বৃদ্ধি পায় নাই। ইউনূসের আমলেও সারি সারি লাইন দিয়ে গ্যাস নিতে হয় নাই, তেল নিতে হয় নাই পাম্পে গিয়ে। অথচ এই চোর ক্ষমতায় বৈশা সাথে কতগুলা চোরকে নিছে, সবগুলা চোর টাকা পয়সা চুরি করে লন্ডনে পাচার করতেছে, দুবাইয়ে পাচার করতেছে, প্রতিদিন পাচার করতেছে হুন্ডির মাধ্যমে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনার নামে যেটার দাম 1 কোটি টাকা, ওইটার দাম বলতেছে 10 কোটি টাকা। ওই যে বাকি 9 কোটি সেটা পাচার করে দিচ্ছে। কত বড় বাটপারের খপ্পরে পইরা গেছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ, এদের অন্ধ চোখ কবে খুলবে জানি না। বাংলাদেশের মানুষের সামনে খুব ভয়ঙ্কর পরিস্থিতি আসতেছে, বিশ্বাস করেন। যারা ভিডিওটা দেখবেন ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আপনাদের কপালে ভয়াবহ দুর্গতি অপেক্ষা করতেছে। আপনাদের কপাল পড়ে যাবে, পারবে না। এই দেশ চালানোর সক্ষমতা, এই দেশ চালানোর যোগ্যতা খাম্বার নাই। এই খাম্বা কখনো এই দেশ চালাইতে পারবে না, এটা বাস্তব সত্য কথা। যে লোকটা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ন্যূনতম বেসিক ধারণা রাখে না, যে লোকটা বাংলাদেশের জ্বালানি সেক্টর, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর এইসব নিয়ে ন্যূনতম ধারণা রাখে না, সেই লোকটা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইন্টারমিডিয়েট পাস কইরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া গেছে। পৃথিবীতে এই মনে হয় প্রথমবার যে একটা পরিবারের পিতা ছিল জোর করে রাষ্ট্রপতি হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, ক্লাস 10 পাস, মাতা ছিল 8 পাস প্রধানমন্ত্রী, পুত্র হয়েছে ইন্টারমিডিয়েট পাস প্রধানমন্ত্রী। এরকম ইতিহাস পৃথিবীতে কোথাও নাই, এরকম পরিবার পৃথিবীর কোথাও নাই। সমালোচনার ভাষা অশালীন হওয়া ঠিক না, কিন্তু এই যে মিথ্যাচার গুলা করছে প্রতিদিন, দেশটাকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে, জোরপূর্বক, পাকিস্তানের পরামর্শে। তাকে বাংলাদেশের মানুষ চুম্মা দেবে? নিশ্চয় না। মানে কত বড় মিথ্যাবাদী, চিন্তা করছেন? যেই দলের চিফ হুইপ
বলে দেশের 98% গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনার সরকার। তার কথা অনুযায়ী 2% গ্যাস দিয়ে শেখ হাসিনার সরকার 15 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু গ্যাসের সংকট হয় নাই। যেই দলের চিফ হুইপ এত বড় মিথ্যুক, সেই দলের চরিত্র সম্পর্কে নতুন করে ব্যাখ্যা দিতে হবে? মানে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলেন তো? আরেক বাচ্চা কষা যায়, সে বলতেছে বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকটের দায় বর্তমান সরকারের না, চোখ বন্ধ করে এই দায় আওয়ামী লীগ সরকারের উপর চাপিয়ে দেওয়া যায়, বর্তানো যায়, কারণ আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত পরিকল্পনার কারণে বাংলাদেশে জ্বালানির সংকট হয়েছে। মানে যেমন প্রধানমন্ত্রী, আশেপাশে চামচিকা গুলো সেম, এদের রাজনীতি হচ্ছে মিথ্যাচার। কিন্তু বাংলাদেশের মানুষ তো গর্দভ না। বাংলাদেশের মানুষ তো বলবে আওয়ামী লীগ অব্যবস্থাপনার পরেও, অপরিকল্পিত পরিকল্পনার পরেও বাংলাদেশে গ্যাসের চাহিদা মিটিয়েছে, বিদ্যুতের চাহিদা মিটিয়েছে, তারা বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে রেকর্ড সৃষ্টি করেছিল, সাপ্লাই দিয়ে দেখিয়েছে। তাহলে বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করবে না? ঠিক আছে, আওয়ামী লীগের অব্যবস্থাপনার সময় যেহেতু আমাদের সংকট হয়নি, তোমরা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের সংকট থেকে উত্তরণ করো, আমাদের সংকট মোকাবেলা করো, আমাদেরকে সাপ্লাই দাও। বলবে না? বলবে। যেই সংবাদ পেলাম, হয়তো বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যে আদানির যে বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ যায়, সেই প্রকল্পের যান্ত্রিক ত্রুটি দেখিয়ে হয়তোবা 7 দিন কিংবা 10 দিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তখন বুঝবো ভারত ছাড়া কোন বাপে তারেকে বাঁচায়। সেই 7 দিনে সরকার টলমল হয়ে যাবে। 7 দিন যদি বাংলাদেশের 8 থেকে 10টা জেলা পুরোপুরি অন্ধকারের মধ্যে থাকে, তারেকের 2টা ধরে টান দিবে বাংলাদেশের মানুষ। কষা জায়েদকে দিয়ে মিথ্যাচার করিয়ে, আমির খসরুকে দিয়ে মিথ্যাচার করিয়ে, চিফ হুইপকে দিয়ে মিথ্যাচার করিয়ে, আইনমন্ত্রীকে দিয়ে মিথ্যাচার করিয়ে পার পাওয়া যাবে না। হুমকি দামকি না, বাস্তবতা মাইনা নিয়ে রাজনীতি করতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার